আসসালামু আলাইকুম ভাই সাহেবের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ভাই সাহেব বা সামিউল হক ভুইয়া। আমি আপনাদের আজকে একটা দারুণ গল্প শোনাবো। এটা হলো একটা বাঘের গল্প। এক দেশে ছিল এক রাজা, সেই রাজার ছিল একটা বাঘ এবং সেই রাজ্যে ছিল এক ব্রাহ্মণ। এবং এই ব্রাহ্মণ, এই রাজা এবং এই বাঘের গল্প শুনলে আপনারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ক্ষমতাসীন লোকেরা আইনকে কিভাবে মডিফাই করে এবং আইনকে কিভাবে তারা নিজের স্বার্থে ব্যবহার করে এই ব্যাপারে একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন, তাইলে এরকম আরও ভিডিও বা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এগুলো আপনার কাছে চলে যাবে, আপনি দেখে মজা পাবেন। তো এখন আমরা সরাসরি গল্পে চলে যাব। এক দেশে ছিল এক রাজা। তো রাজা ভাবলো কি ব্যাপার, মানুষজনের কাছে তো আমার আসলে পরিচিতি দরকার। আমি যে একটা রাজা এবং অন্যদের থেকে আমি যে আলাদা এটা তো আমার বুঝাইতে হবে। আমার ক্ষমতা, আমার শক্তি, হ্যাঁ। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেরকম দেখি বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা আসলে ঘোষণা দেয় যে আমাদের এই পরিমাণ অস্ত্র আছে, আমাদের পারমাণবিক অস্ত্র আছে, এরকম এই বল আছে আমাদের, এবং তারা হচ্ছে মহড়া দেয়। এটা বোঝায় যে আমার সাথে যদি ঝামেলা করো তাইলে কিন্তু আমি এটা ব্যাকফায়ার দিব তোমাদেরকে। তো তেমনি রাজা মনে করলো একটা বাঘ যদি থাকে, যে বাঘ তার বাড়ির সামনে বাঁধা থাকবে এবং খাঁচার মধ্যে, তাইলে এলাকায় একটা সুনাম ছড়াবে, মানুষজন বলবে যে না, রাজার বাড়িতে দেখে এলাম একটা বাঘ, রাজার মতো রাজা, সে বাঘ পালে, তার বাড়ির সামনে বাঘ খাঁচার মধ্যে বন্দি থাকে। এটা একটা তার আলাদা একটা ফিল দিবে এবং পলিটিক্যালিও তার অনেক ধরনের মাইলেজ দিবে। এই চিন্তা করে সে কোনো একটা চিড়িয়াখানা থেকে বা জঙ্গল থেকে সে ধরে নিয়ে আসছে। রাজা চাইলে তো সব কিছুই সম্ভব। সে হইলো এই বাঘটারে তার বাড়ির সামনে খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। ওকে, বাঘের মতো বাঘ আছে, তার হইলো সবসময় খাবার দাবার দেয়, একদম টাইম টু টাইম। ওই বাঘরে পালার জন্য আরো 2-3 জন মানুষ আছে যে তারা হইলো তার খাবার সার্ভ করে খালি। তো এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে ওই গ্রামেরই এক ব্রাহ্মণ রাজার বাড়ির সামনে দিয়ে যাইতেছে। যাওয়ার সময় হঠাৎ করে বাঘ হইলো ব্রাহ্মণরে ডাক দিছে, ব্রাহ্মণ ভাই এদিকে একটু হুইনা যাও। গেছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বাঘ ব্রাহ্মণরে বলতেছে, দেখো আসলে এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে মানুষেরই তো দয়া মায়া সবচেয়ে বেশি, এটা তো আমরা জানি। তো দেখো, আমি একটা বাঘ, আমি এই খাঁচার মধ্যে বন্দি আছি, আজকে অনেক দিন হয়ে গেল, আমার কেউ এখান থেকে একটু বাইরে যাওয়ার জন্য সুযোগ করে দেয় না। তুমি তো একজন ব্রাহ্মণ মানুষ, ভালো মানুষ, তুমি যদি একটা কাজ করতা, আমার যদি 5 মিনিটের স্বাধীনতা দিতা। পরে বলে 5 মিনিটের স্বাধীনতা তোমারে যে দিব, আসলে তোমারে কি আমার বিশ্বাস করা উচিত হবে? দেখো, আমি তো তোমারে বিপদে ফেলবো না, আর আমার আসলে বাইরে থাকার থেকে ভেতরে থাকায় শান্তি বেশি। বাইরে গেলে আমার এটা সেটা ধৈর্য মইরা খাইতে হয়, আরো কঠিন। আর লোকালয়ে চলে গেলে মানুষ আমারে আক্রমণ করে আরো মাইরা ফেলাবে, আমার এটা দরকার নাই। আমি খাঁচার মধ্যে খাবার দাবার পাইতেছি, আমি বাইরে গেলে আবার বাইরে যাবো কেন, বাইরে গিয়ে স্থায়ীভাবে থাকবো কেন? তুমি আমার 5 মিনিটের লেগে একটু ছাইড়া দাও, 5 মিনিট পরে তুমি আবার এখানে ঢুকলে আমার দরজাটা লাগাই দিও, আমার একটু এই মুহূর্তে দরজাটা খুলে দাও। তো ব্রাহ্মণে চিন্তা করলো, ব্রাহ্মণের মনে দয়া হইলো। ব্রাহ্মণের মনে দয়া হওয়ার পরে খাঁচাটা খুলে দিল, খাঁচার দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর বাঘ বাইরে আসলো। বাইরে আসা প্রথমেই ব্রাহ্মণরে বলতেছে, তাইলে বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি? ব্রাহ্মণে কইরে কি কয়, আমার শেষ ইচ্ছা মানে? তোমার শেষ ইচ্ছা বলবো না, একটু পরে তুমি মারা দেবা, তোমার এখন আমি খাবো, তোমার ঘাড়ের মধ্যে আমি থাবা দিয়ে ধরবো, ধরে তোমার রক্তটা আমি পান করবো। এটা কেমন কথা? আমি তোমারে 5 মিনিটের স্বাধীনতা দিলাম, এখন তুমি এই খাঁচা থেকে বাইরে প্রথমেই কইতেছো তুমি আমারে মাইরে ফেলাবা, এইটা তো অনুচিত বিষয়। আমি তোমার উপকার করলাম, তো উপকারকারীর ক্ষতি কেন তুমি করবা? এটা কি কও তুমি? উপকারকারীর ক্ষতি তো করতে হয় আসলে। না, তোমার এই কথার সাথে আমি একমত না। ব্রাহ্মণ কইতেছে, ঠিক আছে, তুমি যদি আমারে খাইতেই চাও তাইলে এটা নিয়ে আমরা একটা করব, 2-1 জনের সাক্ষী পরামর্শ নিব। সাক্ষীরা যদি বলে যে ঠিক আছে, উপকারীর ক্ষতি করা উচিত, তাইলে তুমি আমারে খায়া ফেলাও। এই কথা চিন্তা করে তারা গেল। যাইতে যাইতে গিয়ে দেখে একটা ক্ষেতের আল, মানে ক্ষেতের আইল যেটা রেখে আর কি, আইল হইলো, আইল আছে, আইলে রেখে জিগাইতেছে ব্রাহ্মণে, আইল ভাই খুব বিপদে পেরে তোমার কাছে পরামর্শ করতে এলাম। দেখো, এই বাঘ হইলো রাজার বাড়ির বাঘ, তো হ্যাঁ, তো খাঁচার মধ্যে বন্দি আছিন, এখন তো সে কইতেছে তারে সারণের লেগে, পরে আমি তারে ছাড়লাম, উপকার করলাম, এখন কইতেছি উপকারীর নাকি ক্ষতি করতে হয়, এখন সে কইতেছে আমারে খায়ালো। তোমার কি মতামত, তুমি এই ব্যাপারে একটু বুঝাও। পরে আইলে কইতেছে, ঠিকই তো, বাঘের কথার সাথে তো আমি সম্পূর্ণ একমত, কারণ পৃথিবীর নিয়মই এটা, কেউ যদি উপকার করে তাহলে তার ক্ষতি করে দিতে হয়। এই যে আমারে দেখো, আমি একটা ক্ষেতের আইল, 2 ক্ষেতের মাঝখানে শুয়ে থাকি, আমার পুরোটা জীবন আমি এখানে শুয়েই থাকি, কেন? যেন 2 পক্ষের মানুষের
মানে দুই জমির মালিক তো দুইজন, তারা যেন কোনো কারণে ভুল না করে তাদের জমি চিনতে, বা তাদের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়, তাদের মধ্যে যেন কোনো জ্ঞানজাম না হয়, এই কারণে আমি আইল হয়ে শুয়ে থাকি। অথচ দেখো প্রত্যেকবার সিজনে হাল চাষের সময় যখন আবার কুদাল দিয়ে নতুন করে কুবায় জমি, তখন দেখা যায় আমি যে আইল আমার এই ডান পাশ দিয়ে আমার বাম পাশ দিয়ে সবাই অল্প অল্প করে কাটতে কাটতে আমার কমায় ফেলতেছে। তাহলে উপকার করে আমি তার ক্ষতির শিকার হয়ে গেলাম না? তো এটা কি হইলো? ব্রাহ্মণ কইতেছে না এটা জুই তৈল না। তারপর আরেকটু আগায় গেল, আরেকটু আগায় গিয়ে দেখে একটা বট গাছ, বট গাছের জিগাইতেছে, বট গাছ ভাই বড় বিপদে পড়ছি। যে কি? সমস্ত কিছু খুললে কইল। বট গাছে কয় হ্যাঁ ঘটনা তো ঠিকই, বাঘের কথাই তো ঠিক। কেউ যদি তোমার উপকার করে তাহলে তো অবশ্যই তারে তুমি বাস দিবা, তারে তুমি ক্ষতি করবা। কই এটা কেমন কথা? কই তুমি আমারে দেখো না, আমি একটা বট গাছ মানুষ, আমি বট গাছ দাঁড়ায় থাকি, যে কোনো মানুষ এসে চাই যে বড়, আমি তারারে অক্সিজেন দেই, তারারে আমি ছায়া দেই, অথচ তারা কি করে আমার শরীরের মধ্যে পেরেক ঠুকে, এই লোয়া মারে, হাতুড়ি দিয়া বাডাল দিয়া লোয়া মারে, আমার চুলে ধরে টান মারে, মানে তার পাতা চিরালায়। তার মানে কি মানুষের উপকার করে আমার কোনো লাভ আছে? আমি যদি না থাকতাম তাহলে এরা মরে যেত অক্সিজেনের অভাবে, অথচ তারা আমার কোনো মূল্যায়ন করে না, উল্টা আমার ক্ষতি করে। তার মানে পৃথিবীর সিস্টেম এটা, কেউ যদি উপকার করে তুমি তার ক্ষতি করে দাও। ব্রাহ্মণে কইলো এটা তো বিরাট চিন্তায় পড়ে গেলাম, কি একটা পৃথিবীতে আছি, কি একটা দেশে আছি, এনে তো সব উল্টা পাল্টা খালি মনে হইতেছে। তারপর হঠাৎ করে দেখে ওই ক্ষেতের আল দিয়া একটা শিয়াল আইতেছে। শিয়াল কিন্তু অতিশয় বুদ্ধিমান প্রাণী, এটা খালি আমরা রূপকথার গল্পে শুনি, আজকে যে সত্য ঘটনা কইতেছি এটার মধ্যেও কিন্তু তার এরকম একটা পরীক্ষা আমরা দেখবো, যে সে আসলে তার একটা বুদ্ধির পরীক্ষা সে দিবে, বুদ্ধির একটা ফল আমরা দেখবো। তো যথারীতি ব্রাহ্মণ গিয়া শিয়ালরে কইলো যে শিয়াল মামা এই পরিস্থিতি, এখন বাঘের তো আমি বুঝাইতে পারতেছি না, বাঘে কইতেছে খায়ালবো। কয় বাঘ কই যে দাঁড়ায় রয়েছে, কয় চলো। পরে বাঘের কাছে গেল, গিয়ে কইতেছে বাঘ মামা শিয়ালে কইতেছে আচ্ছা এই ব্রাহ্মণে কি কয়, ব্রাহ্মণের লোক আপনার জ্ঞানজামটা কি হয়েছে? কয় আরে কইও না, আমি খাঁচার মধ্যে বন্দি আছিলাম, তো ব্রাহ্মণ যখন রাস্তা দিয়ে আসে আমি তারে কইছি যে আমার দরজাটা খুলে দাও, তারপর সে দরজা খুলে দিল, এখন আমি তারে খায় ফেলাবো না। শিয়াল কিন্তু অতিশয় চালাক, শিয়াল এলো কথা পেঁচাইতেছে। বাঘ মামা কি কইলেন আমি কথাটা বুঝলাম না, মানে আপনি রাস্তা দিয়ে হাইটটা আইতেছিলেন আর ব্রাহ্মণ খাঁচার ভিতরে ছিল? আরে না না না, ব্রাহ্মণ খাঁচার ভিতরে থাকবে কেন, আমি খাঁচার ভিতরে ছিলাম আর ব্রাহ্মণ রাস্তা দিয়ে হাইটটা আইতেছিল। শিয়ালে আবার না বুঝার ভান করতেছে, বুঝলাম না, একটা খাঁচা রাস্তা দিয়ে হাইটটা আইতেছিল, খাঁচার নিচে কি চাক্কা ছিল, এটা ঠেলা দিতেছিল কেডা? আরে কি যন্ত্রণা, তুমি তো কথাই বুঝতেছো না। শিয়ালে আসলে মামা আমি আসলে কথাই বুঝতেছি না, ঘটনাস্থলে যাইতে হবে, ঘটনাটা কোন জায়গায় ঘটছে একটু আমার নিয়ে চলে। তারপর তারা রাজার বাড়ির সামনে খাঁচার কাছে গেল, খাঁচার কাছে গিয়া কইতেছে এবার বলেন কি হয়েছে। এই যে খাঁচাটা দেখতেছো, এই খাঁচাটার ভিতরে আমি আসছিলাম, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে ব্রাহ্মণ হাইটটা আসতেছিল। বুঝলাম না, রাস্তাটা খাঁচার ভিতরে গেছে কেমনে? দূর সাঁতা, এটা তো কিছুই বুঝে না। শিয়ালে কিন্তু ইচ্ছা করে ফেঁচাইতেছে, এটা তো কিচ্ছু বুঝে না, খালি গ্যাঞ্জাম করে। কাজে শুনো এই ব্রাহ্মণ তুমি রাস্তায় যাও। তোর ব্রাহ্মণ গেল রাস্তায়, বাঘ গিয়ে খাঁচার মধ্যে ঢুকলো। এই যে খাঁচা, আমি বাঘ, আমি এটার ভিতরে আসছিলাম, ব্রাহ্মণের দিক দিয়ে হাইটটা আসতেছিল। তখন শিয়ালে কয় এই সময় দরজা কি খোলা ছিল না লাগানো ছিল? কয় না, দরজা বাইরে থেকে লাগানো ছিল। কয় তাহলে দরজাটা লাগাই দিই, তাইলে বোঝা যাবে। কয় হ্যাঁ লাগাও, বোঝার জন্য জিনিসটা লাগাইনো। তারপর শিয়ালে গিয়ে কি এগুলো বাঘের যে খাঁচার বাইরে দিয়ে দরজাটা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে বাঘ হইলো বুঝ জ্বালাইছে, আরে কি কাহিনী, এই যে তো আমার লোকে বাটপারি করে লাইছে। হ্যাঁ, তারপর তো সে রাগ্যা ফায়ার। তো যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় ব্রাহ্মণ বাইচা গেল। বাঘ হইলো যে তারা খাইতে নিছিল, এটা থেকে সে বিরত থাকলো, আর শিয়াল অনেক ধন্যবাদ পায় চলে গেল। এখন ঘটনাটা কিন্তু এই জায়গায় শেষ হইতে পারত, কিন্তু না, ঘটনা শেষ হইয়াও হইল না। কেন হইল না? কারণ এটা যেই সেই বাঘ না, এ কিন্তু খেপে খেলতে আসছে, হায়ারে খেলতে আসছে, কিন্তু সে কিন্তু রাজার বাড়ির বাঘ। এটা যেই সেই বাঘ না, রাজার বাড়ির বাঘ মানে তো এটা অন্য কিছু। রাজার বাড়ির বাঘের স্ট্যাটাসের সাথে রাজার স্ট্যাটাসের সম্পর্ক আছে, এবং রাজার বাঘ যদি কোনোভাবে অপমানিত হয়, ছোট হয়, কোনো বোকামি করে ধরা খায়, এটা কিন্তু রাজার জন্য মানিজ্যতের প্রশ্ন। বাঘ যেটা করলো, খবর পাঠাইলো রাজার কাছে যে দেখেন আমার সাথে এই ধরনের সমস্যা হয়েছে। রাজা সব কিছু শুনলো, শুনে কইতেছে এটা তো একটা সালিশ করা দরকার, ঠিক আছে তাদের তিনজনকেই তুমি ডাকো। তারপর ওই রাজার বাড়ির যেসব দেয়া পাঠায়, খবর টবর পাঠায়, যারা রাজদূত দিয়ে পাঠাইছে, যে ব্রাহ্মণকে বলো, এই শিয়ালকে বলো, আর বাঘকে ওই খাসা সহ
আমাদের যে আছে যেখানে বিচার কার্য পরিচালনা হয় সেই জায়গায় নিয়ে আসো, সভাকক্ষে নিয়ে আসো। তো রাজবাড়ির সভাকক্ষে লয়ে গেল। লয়ে যাওয়ার পরে ব্রাহ্মণরে জিজ্ঞাসা রাজায় যে ঠিক আছে তুমি বলো তোমার কি অভিযোগ, কি নালিশ, কি বিষয়। কয় দেখেন রাজামশাই, আমি আসলে মানবতা দেখাইতে গিয়া এই পরিস্থিতির শিকার। আমি তো গেছিলাম এই রাস্তা দিয়া যাইতে যেতে বাঘ আমারে রিকোয়েস্ট করলো, একদম খুব অনুনয় বিনয় করে কইলো যে আমারে একটু আরও 5 মিনিটের লাগে আমি বাইরে। তারপর আমি তারে ছাইড়ে দিলাম। ছাইড়ে দেওয়ার পরে হচ্ছে সে কইতেছে আমারে খায়ালবো। এরপরে আমি গিয়া মানুষজনের সাক্ষীটা কেউ নিলাম, বিভিন্ন জিনিসের সাক্ষী নিলাম। সাক্ষীতেও দেখা গেল যে সবাই খালি বাঘের পক্ষে কথা কইতেছে। শেষ পর্যন্ত এই যে শিয়াল মামা উনি আমার জীবন বাঁচাইছে, এই জন্য তারে ধন্যবাদ। এবং বাঘ যেটা করলো এটার জন্য আপনার কাছে আমি বিচার দিতে আইছি, আপনি বাঘের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। বাঘ এটা প্রতিষ্ঠিত করতে চাইছে যে কেউ যদি উপকার করে তার ক্ষতি করা উচিত। আচ্ছা, তারপর রাজা আস্তে আস্তে সে তার আলাপ শুরু করলো, পেঁচায় পেঁচায় আর কি, মাতাব্বররা লাগান। সালিশের মাতাব্বররা কই শোনো, তুমি একটা ব্রাহ্মণ, তোমার তো প্রচুর জ্ঞান, তোমার তো এরকম বোকামি কাজ সাজে না। তুমি অনেকগুলো অপরাধ করছো, দণ্ডবিধি অমুক ধারা মোতাবেক তুমি কয়েকবার একাধিকবার তোমার আসলে গর্দান যাওয়া উচিত। ব্রাহ্মণে কই এটা কি করে? রাজামশাই এটা কি কইলেন আপনি, আমার অপরাধটা কি? কয় দেখো, প্রথমত তুমি রাজার বাড়ির সামনে দিয়ে আসতেছো ভালো কথা, ব্রাহ্মণ মানুষ আসতেই পারো রাস্তা দিয়ে, কিন্তু বাঘ যখন তোমারে বললো এটা খুলে দিতে, তুমি রাজার বাড়ির বাঘের দরজা খুলে দিলা রাজার অনুমতি ছাড়া, এই জন্যই তো তোমার একবার গর্দান যাবে। ব্রাহ্মণে কয় আসলেই তো, এটা তো এইভাবে ভাববে দেখছি না। আচ্ছা ঠিক আছে, এটা গেল তোমার একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ, তোমার যখন রাজার বাড়ির বাঘে তোমারে বললো সে খাবে, তারপর তুমি গেলা সাক্ষী মাননে লেগিয়া, তুমি রাজার কাছে বিচার না দিয়া রাজারে সাক্ষী না মাইনা তুমি গিয়া ক্ষেতের আইলের সাক্ষী মানো, বট গাছের সাক্ষী মানো, জঙ্গলের পশু শিয়াল রে গিয়া তুমি সাক্ষী মানো, এটা তো রাজার জন্য অবমাননা, এই জন্য তোমার আরো একবার গর্দান যাবে। আসলেই তো, আমার তো রাজার কাছে আওয়ার দরকার আছে। এরপরে তোমার সবচেয়ে বড় ক্রাইম যেটা, সেটা হয়েছে তুমি গণতন্ত্রের অবমাননা করছো। এটা কেমনে করলাম? তুমি যখন 3 জন মানুষের সাক্ষী নিলা, দ্বিতীয় সাক্ষীও যখন তোমার বিরুদ্ধে চলে গেছে, মানে 3টার মধ্যে 2টা সাক্ষী তোমার বিরুদ্ধে চলে গেছে, তৃতীয় সাক্ষী যদি তোমার পক্ষেও আসে কিংবা বিপক্ষেও যায়, তোমার তো পরাজয় নিশ্চিত। গণতন্ত্র তো সেই কথাই বলে, গণতন্ত্র মানে তো সংখ্যায় যে বেশি সেই বিজয়ী, তাই না? তো 3 সাক্ষীর মধ্যে 2 সাক্ষী বাঘের পক্ষে সাক্ষী দিচ্ছে, তৃতীয় সাক্ষীর কাছে তুমি গেলা কেন? এটা তো গণতন্ত্রের অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। তুমি রাজারে অপমান করছো, রাজার বাঘের খাঁচা খোলার জন্য তুমি রাজার বাড়ির আইন অমান্য করছো, শেষে তুমি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য তুমি চেষ্টা করছো। এটা তোমার সবচেয়ে বড় ক্রাইম। তোমার পর 3বার গর্দান যাবে। রাজামশাই গর্দান তো আমার একটাই। তাহলে একটাই একবার যাবে, তুমি সাইডে বসো, তোমার বিহিত পরে করতেছি। আচ্ছা শিয়াল মশাই তুমি বলো তোমার কি বিষয়? শিয়াল মশাই বলে দেখেন রাজামশাই, এরা 2 জন তো একটা বিপদে পড়ছিল, বিপদে পড়ে আমার কাছে গেছে, তারপর আমার কাছে মনে হইলো সে একদম খোলাখালিভাবেই কইতেছে কি যে আমার কাছে মনে হইলো যে বাঘ তো আসলে অন্যায় করতেছে, এখানে তো ব্রাহ্মণরে বাঁচানোর একটা টেকনিক হইতে পারে, বাঘের সিস্টেম করে বুদ্ধি খাটায় গিয়া আবার খাঁচার মধ্যে ঢুকায় যাই। এটা কথা শুই না রাজা তো খেপে মেপা ফায়ার, কয়ে বেড়া এই দেশের রাজা কি তুই না আমি? কে অন্যায় করতেছে, কে ন্যায় করতেছে, এটা শাস্তি বিধান করার দায়িত্ব কি তোর নাকি আমার? শিয়ালের তো মাথা নিচে হয়ে গেছে। কয় আসলে এটা তো এইভাবে ভাবি নাই। কয় তুই ভাবস না এর লেগে তোর গর্দান যাবে? এদেশের রাজা আমি, দেশে কেউ যদি আইন লঙ্ঘন করে সেটার বিচার বিধান, সেটা শাস্তি বিধান করবো আমি। তুই শিয়াল, তুই এরে শাস্তি বিধান করার কে রে? তুই বাইরের একটা পশুরে ভিতরে নিয়ে বসছস আমার অনুমতি ছাড়া, আমার রাজপ্রাসাদের সামনে তুই এই কামটা করলি, এর লেগে তোর একবার গর্দান যাবে। এটা কি কইলে, এটা কি কইলে মানে? তারপর রাজা বলতেছে শোনো, তুমি আরো একটা বড় ক্রাইম করছো। একে তো তুমি রাজার কাছে আইছো না বিচার লইয়া, এই 2 পক্ষের লইয়া তুমি যদি রাজার কাছে আইতা তাইলে আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম। এরপরে তুমি ভাষার বিরাট বড় একটা ক্ষতি করছো। এটা কেমন? তুমি কথা বলতে বলতে এক পর্যায়ে বলছো যে একটা খাসা রাস্তা দিয়ে হাইটটা আইতেছে। একটা খাসা কি রাস্তা দিয়ে হাইটটা আইতে পারে? এটা একটা ভাষার অবমাননা না? ভাষার জন্য মানুষ জীবন দেয়, তোমার তো ভাষার গঠনে এখানে সমস্যা, এবং তুমি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসগুলো উচ্চারণ করছো। তুমি তো মাতৃভাষার বিরোধী, তোমার জন্য তো আসলে আরো বড় শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, তোমার এটার জন্য আরো একবার গর্দান যাবে। আচ্ছা ঠিক আছে, রাজ্যের সবাই বয়ে রয়েছে এখানে বড় বড় মাথা, তো কইতেছে বাঘ এত বড় একটা ক্রাইম করলো, তার নিশ্চয়ই অনেক বড় শাস্তি হবে। 2 জনের গর্দান যাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে।
এই যে ডিক্লেয়ার হয়ে গেছে, একটু পরে কার্যকর হবে। তো বাঘের কইলো যে বাঘ তোমার কি অবস্থা বলো। কয় হুজুর আমার তো কোনো দোষ নাই, আমার মনে হইতেছিল যে একটু বাইরে ঘুরে গিয়া এর কাছে কইলাম, কুল্লা দিল, পরে মনে হইলো হেরি প্রথম খাইয়াম আমি। তারপর খাইতে গেলাম, এই খাইতে গিয়েই তো দেখলাম কত লড়া দোষা, আপনার বাণিজ্যদের জন্য এটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইলো। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হইলো, রাজা কইতেছে কই শোনো বাঘ, তুমি আসলে নির্দোষ। কেন নির্দোষ? কারণ বাঘের বৈশিষ্ট্যই হইল সে যদি কোনো মানুষরে পায় বা অন্য কোনো প্রাণীরে পায় তাহলে সে খায় ফেলাবে, এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য, এটারে তো কোনো অপরাধের মধ্যে ফেলা যায় না। বাঘের কাজই তো খায় ফেলা, এবং খায় ফেলার জন্য যত কসরত করতে হয় সেটা তো সে করবেই। যাই হোক, এই দুইজনের গর্দান যাবে, তারপর এদের তুমি খায় ফেলাবা। এই হইল শেষমেশ রাজার ডিক্লেয়ার। এটা একেবারেই কাল্পনিক এবং কোনো ঘটনার সাথে, কোনো সময়ের সাথে, কোনো দেশের সাথে এটার কোনো মিল নাই। যদি একান্তই মিলে যায়, এটা কর্তৃপক্ষ দায়ী না, এটা একেবারেই কাকতালীয় বিষয়। তো আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান, আরও যদি এরকম ভিডিও দেখতে চান, তাইলে ভাই সাহেবের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, যথারীতি বেল বাটনে একটা ক্লিক করে রাখেন, অলে ক্লিক করে রাখেন, তাইলে অল ভিডিও আপনারা সামনে যাইব। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো খেলায়, অন্য কোনো মেলায়, অন্য কোনো গল্পে। সি ইউ, আসসালামু আলাইকুম।